গল্পের ডালি চ্যানেলে আজকে আমরা শুনতে যাচ্ছি শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের মিসির আলী সিরিজের লেখা অনিশ। আজ দ্বিতীয় পর্ব। বুড়ি বলল, স্যার আসবো? মিসির আলী বিছানায় কাত হয়ে বই পড়ছিলেন। বইটির নাম মিস্ট্রিজ অফ আফটার লাইফ, লেখক এফ স্মিথ। মজার বই। মৃত্যুর পরের জগৎ সম্পর্কে এমন সব বর্ণনা আছে যা পড়লে মনে হয় লেখক সাহেব ওই জগৎ ঘুরে এসেছেন, বেশ কিছুদিন সেখানে ছিলেন, ভালো মতো সবকিছু দেখা। এ জাতীয় বই যে লেখা হয়, ছাপা হয় এবং হাজার হাজার কপি বিক্রি হয়, এটাই এক বিস্ময়। তিনি বই বন্ধ করে বুড়ির দিকে তাকালেন। মেয়েটির সঙ্গে বেশ কয়েকবার তার দেখা হয়েছে। মেয়েটির ভাবভঙ্গিতে মনে হয় তার সঙ্গে দেখা করার ব্যাপারে সে এক ধরনের আগ্রহ বোধ করছে। আগ্রহের কারণ স্পষ্ট নয়। তার কি কোনো সমস্যা আছে? থাকতে পারে। মিসির আলী এই মুহূর্তে অন্যের সমস্যা নিয়ে ভাবতে চাচ্ছেন না। তার নিজের সমস্যাই প্রবল, শরীর সমস্যা। ডাক্তাররা অসুখের ধরন এখনো ধরতে পারছেন না। বলছেন যকৃতের একটা অংশ কাজ করছে না। যকৃত মানুষের শরীরের বিশাল এক যন্ত্র। সেই যন্ত্রের অংশবিশেষ কাজ না করলেও অসুবিধা হবার কথা নয়। তাহলে অসুবিধা হচ্ছে কেন? মাথার যন্ত্রণাই বা কেন হচ্ছে? টিউমার জাতীয় কিছু কি হয়ে গেল? টিউমার বড় হচ্ছে, মস্তিষ্ক চাপ দিচ্ছে। সেই চাপটা শুধু সন্ধ্যার পর থেকেই দিচ্ছে কেন? বুড়ি আবার বলল, স্যার আমি কি আসবো? মেয়েটির পরনে প্রথম দিনের আসমানি রঙের শাড়ি। হয়তো এই শাড়িটাই তার লাকি শাড়ি। অপারেশন টেবিলে যাবার আগে সে বলবে, আমাকে এই লাকি শাড়িটা পরতে দিন প্লিজ ডাক্তার, প্লিজ। রাত 8টা প্রায় বাজে। এমন কিছু রাত নয়, তবু মিসির আলীর ঘুম পাচ্ছে। কারো সঙ্গেই কথা বলতে ইচ্ছে করছে না। তিনি তারপরে বললেন, আসুন আসুন। বুড়ি ঘরে ঢুকলো না, দরজার ওপাশ থেকে বলল, আপনার কি মাথা ধরা আছে? এখন নেই, রোজই সন্ধ্যা থেকে শুরু হয়। আজ এখনো কেন যেন শুরু হচ্ছে না, বুঝতে পারছি না। বুড়ি হাসতে হাসতে বলল, মনে হচ্ছে মাথা না ধরায় আপনার মন খারাপ হয়ে গেছে। স্যার আমি কি বসবো? বসুন বসুন। আমাকে স্যার বলছেন কেন তা তো বুঝতে পারছি না। আপনি শিক্ষক মানুষ, এজন্যই স্যার বলছি। ভালো শিক্ষক দেখলেই ছাত্রী হতে ইচ্ছে করে। আমি ভালো শিক্ষক আপনাকে কে বলল? কেউ বলেনি, আমার মনে হচ্ছে। আপনি কথা বলার সময় খুব জোর দিয়ে বলেন, এমন ভাবে বলেন যে যখন শুনি মনে হয় আপনি যা বলছেন তা মনে প্রাণে বিশ্বাস করেন বলেই বলছেন। ভালো শিক্ষকের এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে জ্ঞান। ভালো শিক্ষককে প্রচুর জানতে হবে এবং ভালো মতো জানতে হবে। আপনি নিজেও কিন্তু শিক্ষকের মতো কথা বলছেন। বুড়ি বলল, আমার জীবনে ইচ্ছা কি ছিল জানেন? কিন্ডারগার্টেনে শিক্ষিকা হওয়া। ফ্রক পরা ছোট ছোট ছেলে মেয়ে ঘুরে বেড়াবে, আমি তাদের পড়াবো, গান শেখাবো, ব্যথা পেয়ে কাঁদলে আদর করব। অথচ আমি কি হয়েছি দেখুন, একজন অভিনেত্রী। আমার সমস্ত কর্মকাণ্ড বয়স্ক মানুষ নিয়ে। আমার জীবনে শিশুর কোনো স্থান নেই। স্যার আমি কি বকবক করে আপনাকে বিরক্ত করছি? না, করছেন না। আপনি আমাকে তুমি করে ডাকলে আমি খুশি হব। আপনি আমাকে তুমি করে ডাকবেন এবং নাম ধরে ডাকবেন, প্লিজ। বুড়ি ডাকতে বলছো? হ্যাঁ, বুড়ি ডাকবেন। আমার ডাকনামটা বেশ অদ্ভুত না? যখন সত্যি সত্যি বুড়ি হব তখন বুড়ি বলে ডাকার কেউ থাকবে না। মিসির আলী বললেন, তুমি কি সবসময় এমন গুছিয়ে কথা বলো? আপনার কি ধারণা? আমার ধারণা তুমি কম কথা বলো। যারা কথা বেশি বলে তারা গুছিয়ে কিছু বলতে পারে না। যারা কথা কম বলে তারা যখন বিশেষ কোনো কথা বলতে চায় তখন খুব গুছিয়ে বলতে পারে। আমার ধারণা তুমি আমাকে বিশেষ কিছু বলতে চাচ্ছ। আপনার ধারণা সত্যি নয়, আমি আপনাকে বিশেষ কিছু বলতে চাচ্ছি না। আগামীকাল আমার অপারেশন, ভয় ভয় লাগছে। ভয় কাটানোর জন্য আপনার সঙ্গে গল্প করতে এসেছি। ভয় কেটেছে? কাটেনি, তবে ভুলে আছি। আপনার এখান থেকে যাবার পর গরম পানিতে গোসল করব। আয়াকে গরম পানি আনতে বলেছি। গোসলের পর কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ব। নিসার আলি হাই তুললেন। মেয়েটির কথা এখন আর শুনতে ভালো লাগছে না। তাকে বলাও যাচ্ছে না, তুমি এখন যাও, আমার মাথা ধরেছে। মাথা সত্যি সত্যি ধরলে বলা যেত, মাথা ধরেনি। আপনি কি ভূত বিশ্বাস করেন স্যার? মিসির আলি হেসে ফেলে বললেন, গল্পটা বলো।
কোন গল্পটা বলবো? কেউ যখন জানতে চায় আপনি কি ভূত বিশ্বাস করেন, তখন তার মাথায় একটা ভূতের গল্প থাকে, ওইটা সে শোনাতে চায়। তুমিও চাচ্ছ। আপনি ভুল করছেন। আমি আপনাকে কোনো গল্প শোনাতে চাচ্ছি না। কোনো ভৌতিক গল্প আমার জানা নেই। ও আচ্ছা। আর একটা কথা, আপনি দয়া করে ও আচ্ছা বাক্যটা বলবেন না এবং নিজেকে বেশি বুদ্ধিমান মনে করবেন না। বুড়ি, তুমি রেগে যাচ্ছ। আমাকে তুমি তুমি করেও বলবেন না। বুড়ি উঠে দাঁড়ালো এবং প্রায় ঝড়ের বেগে ঘর ছেড়ে চলে গেল। মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার মনে হলো প্রকৃতি শুধুমাত্র মেয়েদের মধ্যেই বিপরীত গুণাবলীর দর্শনীয় সমাবেশ ঘটিয়েছে। মেয়েকে যেহেতু সবসময় সন্তান ধারণ করতে হয়, সেহেতু প্রকৃতি তাকে করল শান্ত, ধীর, স্থির। একই সঙ্গে ঠিক একই মাত্রায় তাকে করল অশান্ত, অধীর, অস্থির। প্রকৃতির এইসব হিকাশ নিকাশ খুব মজার। দেখে মনে হয় পরিহাসপ্রিয় প্রকৃতির সবসময় মজার খেলা খেলছে। মিসির আলি বই খুললেন। মৃত্যুর পরের জগৎ সম্পর্কে স্মিথ সাহেবের বক্তব্য পড়া যাক। স্থূল দেহের ভেতরেই লুকিয়ে আছে মানুষের সূক্ষ্ম দেহ। সেই দেহকে বলে বায়োপ্লাজমিক বডি। স্থূল দৃষ্টিতে সেই দেহ দেখা যায় না। স্থূল দেহের বিনাশ হলেই সূক্ষ্ম দেহ বা বায়োপ্লাজমিক বডি স্থূল দেহ থেকে আলাদা হয়ে যায়। সূক্ষ্ম দেহ শক্তির মতো। শক্তির যেমন বিনাশ নেই, সূক্ষ্ম দেহেরও তেমনি বিনাশ নেই। সূক্ষ্ম দেহের তরঙ্গ ধর্ম আছে। তরঙ্গ দৈর্ঘ্য স্থূল দেহের কামনা বাসনার সঙ্গে সম্পর্কিত। যার কামনা বাসনা বেশি, তার তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি। মিসির আলি বই বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। স্মিথ নামের এই লোক কিছু বৈজ্ঞানিক শব্দ ব্যবহার করে তার গ্রন্থটি ভারিক্কি করার চেষ্টা করেছেন। নিজের বিভ্রান্তি ছড়িয়ে দিতে চেষ্টা করেছেন পাঠকদের কাছে। গ্রন্থের শুভ ভূমিকার কথা সবাই বলে, গ্রন্থের যে কি প্রচন্ড ঋণাত্মক ভূমিকা আছে সেই সম্পর্কে কেউ কিছু বলে না। একজন ক্ষতিকর মানুষ সমাজের যতটা ক্ষতি করতে পারে, তার চেয়ে 100 গুণ বেশি ক্ষতি করতে পারে সেই মানুষটির লেখা একটি বই। বইয়ের কথা বিশ্বাস করার আমাদের যে প্রবণতা, তার শিকড় অনেক দূর চলে গেছে। একটা বই মাটিতে পড়ে থাকলে তা মাটি থেকে তুলে মাথায় ঠেকাতে হয়। এই ট্রেনিংও দেওয়া হয়েছে সুদূর শৈশবে। স্যার, আসবো? মেয়েটি আবার দরজার কাছে এসে দাঁড়িয়েছে। তাকে লজ্জিত এবং অনুতপ্ত মনে হচ্ছে। ঝড়ের বেগে ঘর ছেড়ে চলে যাওয়ার অপরাধে সে নিজেকে অপরাধী করে কষ্ট পাচ্ছে। স্যার, আসবো? মিসির আলি হাসতে হাসতে বললেন, না। মেয়েটি ঘরে ঢুকে চেয়ারে বসতে বসতে বলল, একটু আগে নিতান্ত বালিকার মতো যে ব্যবহার আপনার সঙ্গে আমি করেছি, এরকম ব্যবহার আমি কখনোই কারোর সঙ্গেই করি না। আপনার সঙ্গে কেন করলাম তাও জানি না। আপনার কাছেই আমি জানতে চাচ্ছি, কেন এমন ব্যবহার করলাম? মিসির আলি বললেন, এটা বলার জন্য তুমি আসোনি, অন্য কিছু বলতে এসেছ, সেটাই বরং বলো। বুড়ি নিচু গলায় বলল, আমি খুব বড় ধরনের একটা সমস্যায় ভুগছি, কষ্ট পাচ্ছি, ভয়ঙ্কর কষ্ট পাচ্ছি। আমার সমস্যাটা কেউ একজন বুঝতে পারলে আমি কিছুটা হলেও শান্তি পেতাম। মনে হয় আপনি বুঝবেন। বোঝার চেষ্টা করব। বলো তোমার সমস্যা। বড় একটা খাতায় সব লেখা আছে। খাতাটা আপনাকে দিয়ে যাব। আপনি ধীরে সুস্থে আপনার অবসর সময়ে পড়বেন। তবে একটি শর্ত আছে। কি শর্ত? কাল আমার অপারেশন হবে। আমি মারাও যেতে পারি। যদি মারা যাই, তাহলে আপনি খাতায় কি লেখা তা পড়বেন না। খাতাটা নষ্ট করে ফেলবেন। আর যদি বেঁচে থাকি, তবেই পড়বেন। মিসির আলি বললেন, তোমার এই শর্ত পালনের জন্য সবচেয়ে ভালো হয় যদি খাতাটা তোমার কাছে রেখে দাও। তুমি মরে গেলে আমি খাতাটা পাবো না। বেঁচে থাকলে তুমি নিজেই আমাকে দিতে পারবে। খাতাটা আমি আমার কাছে রাখতে চাচ্ছি না। আমি চাই না অন্য কেউ এ লেখা পড়ুক। আমি মারা গেলে সেই সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনার কাছে খাতাটা থাকলে এই দুশ্চিন্তা থেকে আমি মুক্ত থাকব। দাও তোমার খাতা। কাল ভোরবেলা অপারেশন থিয়েটারে যাবার আগে আগে আপনার কাছে পাঠাবো। ভালো কথা, পাঠিও। এখন আপনি কোন একটা হাসির গল্প বলে আমার মন ভালো করে দিন। আমি কোনো হাসির গল্প জানি না। বেশ, তাহলে একটা দুঃখের কথা বলে মন খারাপ করিয়ে দিন। অসম্ভব খারাপ করে দিন, যেন আমি হাউমাউ করে কাঁদি। রাতের বেলা রাউন্ডের ডাক্তার এসে মিসির আলির ঘরে বুড়িকে দেখে খুব বিরক্ত হলেন। কড়া গলায় বললেন, কাল আপনার অপারেশন, আপনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন, এর মানে কি? বুড়ি শান্ত গলায় বলল, এমনও তো হতে পারে ডাক্তার সাহেব যে আজ রাতেই আমার জীবনের শেষ রাত। মৃত্যুর পর কোন একটা জগৎ থাকলে ভালো কথা,
কিন্তু জগৎ তো নাও থাকতে পারে, তখন? ডাক্তার সাহেব বললেন, প্লিজ আপনি নিজের ঘরে যান, বিশ্রাম করুন। বুড়ি উঠে চলে গেল। ডাক্তার সাহেব বললেন, এই ভদ্রমহিলার সঙ্গে কি আপনার পরিচয় আছে? সম্প্রতি হয়েছে। উনি তো ডেঞ্জারাস মহিলা। ডেঞ্জারাস কোন অর্থে বলছেন? সব অর্থেই বলছি। যে কোনো সিনেমা পত্রিকা খুঁজে বের করুন, ওর সম্পর্কে কোনো না কোনো স্ক্যান্ডালের খবর পাবেন। একবার সুইসাইড করার চেষ্টা করেছেন, এক গাদা ঘুমের ওষুধ খেয়েছিলেন, এই হাসপাতালেই চিকিৎসা হয়। একবার গায়ে আগুন লাগাবার চেষ্টাও করেছেন, তার বা পায়ের স্কিন অনেকখানি নষ্ট, বাইরে থেকে স্কিন গ্রাফটিং করিয়েছেন। মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং চরিত্র। অনেকের কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে, আমার কাছে কখনো মনে হয় না। এই মহিলার লক্ষ লক্ষ টাকা, ইচ্ছে করলে তিনি ইংল্যান্ড আমেরিকায় গিয়ে অপারেশনটা করাতে পারেন। দেশেও নামি দামি ক্লিনিক আছে, সেখানে যেতে পারেন। তা যাবেন না, এসে উঠবেন সরকারি হাসপাতালে। কেন বলুন তো? কেন? পাবলিসিটি, আর কিছুই না। অপারেশন হয়ে যাবার পর পত্রিকায় খবর হবে, অমুক হাসপাতালে অপারেশন হয়েছে, স্রোতের মতো ভক্ত আসবে, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কলাপস করবে, আমাদের পুলিশ খবর দিতে হবে, পুলিশ লাঠিচার্জ করবে, আবারও খবরের কাগজে প্রথম পাতায় নিউজ হবে। হাসপাতাল থেকে রিলিজড হয়ে যাবার পর তিনি খবরের কাগজে ইন্টারভিউ দিবেন। সাংবাদিক জিজ্ঞেস করবে, আপনি বিদেশে চিকিৎসা না করিয়ে এখানে কেন করালেন? তিনি হাসি মুখে জবাব দেবেন, আমি দেশকে বড় ভালোবাসি। খবরের কাগজে তার হাসিমুখী ছবি ছাপা হবে, নিচে লেখা, রূপা চৌধুরী দেশকে ভালোবাসেন। তার নাম রূপা চৌধুরী? কেন, আপনি জানতেন না? না, রূপা চৌধুরীর নাম জানেন না শুনলে লোকে হাসবে। ওর কথা বাদ দিন, আপনি কেমন আছেন বলুন। মাথা ধরা শুরু হয়েছে? এখনো হয়নি, তবে হবে হবে করছে। আগামী বুধবার পিজিতে আপনার ব্রেনের একটা ক্যাট স্ক্যান করা হবে। টিউমার সন্দেহ করছেন? হ্যাঁ। সর্বনাশ। আগে ধরা পড়ুক, তারপর বলবেন সর্বনাশ। তবে সর্বনাশ বলার কিছু নেই। মস্তিষ্কের টিউমার প্রায় কখনোই ম্যালিগন্যান্ট হয় না। তাছাড়া মস্তিষ্কের অপারেশন প্রায়ই হয়। অপারেশন তেমন জটিলও নয়। নিউরোসার্জনরা আমার কথা শুনলে রেগে যাবেন, তবে কথা সত্যি। ডাক্তার সাহেবের কথা সত্যি। অপারেশন শেষ হবার পরপরই খবর ছড়িয়ে পড়ল রূপা চৌধুরী এই হাসপাতালে আছেন। হাজার হাজার লোক আসতে থাকলো। সে এক দর্শনীয় ব্যাপার। মিসির আলী খবর পেলেন অপারেশন ঠিকঠাক মতো হয়েছে, মেয়েটি ভালো আছে। এটিও আনন্দিত হবার মতো ব্যাপার। তার দিয়ে যাওয়া খাতাটা পড়া শুরু করা যায়। পড়তে ইচ্ছে করছে না। অসুস্থ অবস্থায় কোনো কিছুতেই মন বসে না। ক্যাট স্ক্যান করা হয়েছে, কিছু পাওয়া যায়নি। তার চেয়েও বড় কথা, লিভারের সমস্যা বলে যা ভাবা হয়েছিল, দেখা যাচ্ছে সমস্যা সেখানে নয়। মেডিকেল কলেজে যে অধ্যাপক চিকিৎসা করেছিলেন, তিনি গতকাল বলেছেন, আপনার শরীরে তো কোনো অসুখ পাচ্ছি না। অসুখটা আপনার মনে নয় তো? মিসির আলী হেসে ফেললেন। প্রফেসর সাহেব বললেন, হাসছেন কেন? আপনি মনোবিদ্যার একজন ওস্তাদ মানুষ, তা জানি, কিন্তু মনোবিদ্যার ওস্তাদ মানুষদের মনের রোগ হবে না এমন তো কোনো কথা নেই। ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারদেরও তো ক্যান্সার হয়, হয় না? অবশ্যই হয়, তবে মনের রোগ এবং জীবাণু বা ভাইরাস ঘটিত রোগকে এক লাইনে ফেলা ঠিক হবে না। আচ্ছা, ফেলছি না। আপনাকে আমার যা বলার তা বললাম। আপনার অসুস্থতার কোনো কারণ ধরা যাচ্ছে না। আপনি কি আমাকে হাসপাতাল ছেড়ে দিতে বলছেন? শুধু শুধু কেবিনের ভাড়া গুনার তো আমি কোনো অর্থ দেখি না। অবশ্যই একটা উপকার হচ্ছে, বিশ্রাম হচ্ছে। যে কোনো রোগের জন্যই বিশ্রাম একটা ভালো ওষুধ। সেই বিশ্রাম আপনি বাড়িতে গিয়েও করতে পারেন। তা পারি। আমি আপনাকে একটা পরামর্শ দিই মিসির আলী সাহেব। দিন। ময়মনসিংহের গ্রামে আমার সুন্দর একটা বাড়ি আছে, পৈতৃক বাড়ি, যা সারা বছর খালি পড়ে থাকে। আপনি আমার ওই বাড়িতে কিছুদিন থেকে আসুন না। আপনার পৈতৃক বাড়িতে? হ্যাঁ। এই বিশেষ ফেভার আপনি কেন করতে যাচ্ছেন? আমি আপনার একজন সাধারণ রোগী, এর বেশি কিছু না। আপনি নিশ্চয়ই আপনার সব রোগীদের হাওয়া বদলের জন্য আপনার পৈতৃক বাড়িতে পাঠান না? তা পাঠাই না। আমাকে পাঠাতে চাচ্ছেন কেন? আমি যদি বলি মানুষ হিসাবে আপনাকে আমার পছন্দ হয়েছে, তা কি আপনার বিশ্বাস হবে? বিশ্বাস হবে না। যেসব গুণাবলী একজন মানুষকে সবার কাছে প্রিয় করে, তার কিছুই আমার নেই। আমি শুকনো ধরনের মানুষ, গল্প করতে পারি না, গল্প শুনতেও ভালো লাগে না। ডাক্তার সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন,
আমার বড় মেয়েটি আপনার ছাত্রী। তার ধারণা আপনি অসাধারণ একজন মানুষ। সে চাচ্ছে যেন আপনার জন্য বিশেষ কিছু করা হয়। মিসির আলী হেসে ফেললেন। তার ছাত্রছাত্রীরা তাকে সম্পূর্ণ অন্য চোখে দেখে, এটা তিনি লক্ষ্য করেছেন। যদিও তার কোনো কারণ বের করতে পারেননি। অন্য 10 জন শিক্ষক যেভাবে ক্লাস নেন তিনিও সেভাবেই নেন। এর বেশি তো কিছু করেন না। তারপরেও তার ছাত্রছাত্রীরা এরকম ভাবে কেন? রহস্যটা কি? মিসির আলী সাহেব। জি। আমার বড় মেয়ের স্বামী ধনবান ব্যক্তি। আমার বড় মেয়ে চাচ্ছে তার খরচে আপনাকে বাইরে পাঠাতে, যাতে সর্বাধুনিক চিকিৎসার সুযোগ গ্রহণ করতে পারেন। আপনি রেগে যাবেন কিনা এই ভেবেই এই প্রস্তাব এতক্ষণ দেইনি। আপনার বড় মেয়ের নাম কি? আমার মেয়ে বলেছে আপনি তার নাম জানতে চাইলে যেন আমি না বলি। সে তার নাম জানাতে চাচ্ছে না। আপনি কি আমার মেয়ের প্রস্তাবটি গ্রহণ করবেন? না, তবে আপনার প্রস্তাব গ্রহণ করব। আপনার পৈতৃক বাড়িতে কিছুদিন থাকবো। বাড়ি নিশ্চয়ই খুব সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। সামনে নদী আছে। আপনার জন্য নৌকার ব্যবস্থা থাকবে। ইচ্ছে করলে নৌকায় রাত্রি যাপন করতে পারবেন। পাকা বাড়ি, দোতলা বারান্দায়, বেশ বড়। বারান্দায় এসে দাঁড়ালে ঘরে যেতে ইচ্ছে করে না এমন। মিসির আলী ক্লান্ত গলায় বললেন, প্রাকৃতিক দৃশ্য আমাকে তেমন আকর্ষণ করে না। গিয়ে দেখুন, এখন হয়তো করবে। অসুস্থ মানুষকে প্রকৃতি খুব প্রভাবিত করে। পরিবেশেরও রোগ নিরাময়ের ক্ষমতা আছে। আমি কি ব্যবস্থা করব? করুন। দিন 5 সময় লাগবে। আমি একজন ডাক্তারের ব্যবস্থাও করব। আমার ছাত্র গৌরীপুর শহরে প্র্যাকটিস করে। তাকে চিঠি লিখে দেব, যাতে 3-4 দিন পর পর সে আপনাকে দেখতে আসে। খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করবেন না। বজলু আছে। সে হচ্ছে 1-এর ভিতর 3, কেয়ারটেকার, কুক এবং দারোয়ান। এই 3 কাজেই সে দক্ষ। বিশেষ করে রান্না সে খুব ভালো করে। মাঝে মাঝে তার রান্নার প্রশংসা করবেন, দেখবেন সে কত খুশি হয়। ডাক্তার সাহেবের পৈতৃক বাড়ি বারোকাদায়। ময়মনসিংহ মোহনগঞ্জ লাইনের অতীতপুর স্টেশনে নেমে 6 মাইল যেতে হয় রিকশায়, 2 মাইল হেঁটে এবং বাকি 2-3 মাইল নৌকায়। মিসির আলীর খুবই কষ্ট হলো। অতীতপুর থেকে রওনা হয়ে বেশ কয়েকবার মনে হলো না গেলে কেমন হয়। শেষ পর্যন্ত পৌঁছলেন একটা মাত্র কারণে। ডাক্তার সাহেব নানান জোগাড় যন্ত্র করে রেখেছেন। লোকজনকে খবর দেয়া হয়েছে। এরপরে না যাওয়াটা অন্যায়। ডাক্তার সাহেবের পৈতৃক বাড়ি খুবই সুন্দর। সম্প্রতি চুনকাম হয়েছে বলেই বোধহয়। সবুজের ভেতর ধবধবে সাদা বাড়ি ঝকঝক করছে। বাড়ি দেখে খুশি হবার বদলে মিসির আলীর মন খারাপ হয়ে গেল। এত বড় বাড়ি খালি পড়ে আছে, খা খা করছে। কোনো মানে হয়? বাড়ির জন্য তো মানুষ নয়, মানুষের জন্যই বাড়ি। বাড়ির সামনে নদী না, খালের মতো আছে, অল্প পানি। সেই পানিতেই পানসি জাতীয় বিরাট এক নৌকা। বজলু হাসি মুখে বলল, স্যার, নৌকা আপনার জন্য। বড় আপা চিঠি দিয়েছে যেন প্রত্যেক বিকালে নৌকার মধ্যে আপনার চা দিই। ঠিক আছে, নৌকাতে চা দিও। আগামীকাল কি খাবেন স্যার যদি বলেন? মফস্বল জায়গা, আগে আগে না বললে জোগাড় যন্ত্র করা যায় না। রাতের ব্যবস্থা আছে। কই মাছ, শিং মাছ, মাংসের মধ্যে আছে কবুতরের মাংস। মাছের মাথা দিয়া মাসকলাইয়ের ডাল রান্না করছি। যথেষ্ট হয়েছে। দেখো বুঝলু, খাওয়া দাওয়া নিয়ে তুমি বেশি ব্যস্ত হইও না। খাওয়া দাওয়ার ব্যাপারে আমার আগ্রহ খুব কম। 2 পদের বেশি কখনো রান্না করবে না। বুঝলু সবকটা দাঁত বের করে হেসে ফেলল। আপনি বললে তো স্যার হবে না। বড় আপা চিঠি দিয়ে দিয়েছেন, লিখেছেন স্যারের যত্নে যেন কোনো ত্রুটি না হয়। সব সময় খুব কম করে হলেও যেন প্রতিবেলা 5 পদের আয়োজন হয়। আমি স্যার অনেক কষ্টে 5 পদের ব্যবস্থা করেছি। কই মাছের ভাজি, শিং মাছের ঝোল, কবুতরের মাংস, বেগুন ভর্তা আর ডাল। আগামীকাল কি করি এই চিন্তায় আমি অস্থির। অস্থির হবার কোনো প্রয়োজন নেই বুঝলু, আপাতত চা খাওয়াও। তাহলে স্যার নৌকায় গিয়া বসেন, বিছানা পাতা আছে। আপা বলে দিয়েছেন নৌকায় চা দেওয়ার জন্য। মিসির আলী সাহেব নৌকাতেই বসলেন। তার মন বলছে বজলু তাকে বিরক্ত করে মারবে। ভালোবাসার অত্যাচার কঠিন অত্যাচার। একে গ্রহণও করা যায় না, বর্জনও করা যায় না। নৌকায় বসে মিসির আলী একটা মজার জিনিস লক্ষ্য করলেন। খাল বরাবর আম গাছগুলি টিয়া পাখিতে ভর্তি। 10-15টি নয়, শত শত। এরা যখন উড়ে তখন আর এদের সবুজ দেখায় না, কালো দেখায়। এর মানে কি? টিয়া কালো দেখাবে কেন? চলমান সবুজ রং যদি কালো দেখায়
তাহলে তো চলন্ত ট্রেনের সবুজ কামরাগুলিও কালো দেখানোর কথা। তা কি দেখায়? মিসির আলি মনে করতে পারলেন না। বজলুকে একবার পাঠাতে হবে চলন্ত ট্রেন দেখে আসার জন্য। সে দেখে এসে বলুক। প্রথম রাতে মিসির আলির ভালো ঘুম হলো না। প্রকাণ্ড বড় খাট, তার মনে হতে লাগলো তিনি মাঠের মাঝখানে শুয়ে আছেন। বাতাসও খুব সমস্যা করতে লাগলো। জানালা দিয়ে এক একবার দমকা হাওয়া আসে, আর তার মনে হয় তাকে উড়িয়ে নিয়ে যাবে। মাঝরাতে দরজা জানলা বন্ধ করে তিনি বুড়ির খাতা নিয়ে বসলেন। আমার বাবা মারা যান যখন আমার বয়স 15 মাস। বাবার অভাব আমি বোধ করিনি, কারণ বাবা সম্পর্কে আমার কোনো স্মৃতি নেই। স্মৃতি থাকলেই অভাববোধের ব্যাপারটা চলে আসতো। আমাকে মানুষ করেছেন আমার মা। তিনি অত্যন্ত সাবধানী মহিলা। বাবার অভাব যাতে আমি কোনোদিন বুঝতে না পারি, তার সব রকম চেষ্টা তিনি বাবার মৃত্যুর পর থেকেই করে আসছেন। তিনি যা যা করেছেন তার কোনোটি কোনো সুস্থ মহিলা কখনো করবে না। মা হচ্ছেন একজন অসুস্থ, অস্বাভাবিক মহিলা। যেহেতু জন্ম থেকেই আমি তাকে দেখে আসছি, তার অস্বাভাবিকতা আমার চোখে ধরা পড়তে অনেক সময় লেগেছে। বাবার মৃত্যুর পর ঘর থেকে তার সমস্ত ছবি, ব্যবহারী জিনিস সরিয়ে ফেলা হয়, কিছু নষ্ট করে দেওয়া হয়, কিছু পাঠিয়ে দেওয়া হয় আমার দাদার বাড়িতে। মার যুক্তি ছিল, বাবার স্মৃতি জড়িত কিছু তার চারপাশে রাখতে পারবেন না। স্মৃতির কষ্ট সহ্য করার ক্ষমতা তার নেই। বাবা কেমন ছিলেন, তিনি কি করতেন, কি গল্প করতেন, এসব নিয়েও মা কখনো আমার সঙ্গে কিছু বলেননি। বাবা সম্পর্কে কিছু বলতে গেলেই তার নাকি অসম্ভব কষ্ট হয়। মা এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বাবার সঙ্গে সম্পর্কযুক্ত সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিলেন। বাবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সঙ্গেই সম্পর্ক ছিন্ন করলেন। আমার নাম তিতলি, যা বাবা আগ্রহ করে রেখেছিলেন, তাও বদলানো হলো। আমার নতুন নাম হলো রূপা। তিতলির নাম মা বদলালেন কারণ এই নাম তাকে বাবার কথা মনে করিয়ে দিত। মা অসম্ভব রূপবতী। আরেকটি বিয়ে করাই মার জন্য স্বাভাবিক ছিল। পাত্রের অভাব ছিল না। রূপবতীদের পাত্রের অভাব কখনো হয় না। মা বিয়ে করতে রাজি হলেন না। বিয়ের বিপক্ষে একটি যুক্তি দিলেন, যে ছেলেটিকে বিয়ে করব তার স্বভাব চরিত্র যদি রূপার বাবার চেয়ে খারাপ হয়, তাহলে কখনো তাকে ভালোবাসতে পারবো না। দিনরাত রূপার বাবার সঙ্গে তার তুলনা করে নিজে কষ্ট পাবো, তাকেও কষ্ট দেব। সেটা ঠিক হবে না। আর যদি ছেলেটি রূপার বাবার চেয়ে ভালো হয়, তাহলে রূপার বাবাকে আমি ক্রমে ক্রমে ভুলে যাব, তাও ঠিক হবে না। এই মানুষটিকে আমি ভুলতে চাই না। আমার মামারা ছাপোষা ধরনের মানুষ। মাকে নিয়ে তারা দুশ্চিন্তায় পড়ে গেলেন। কন্যা সহ বোনের বোঝা মাথায় নেবার মতো সামর্থ্য বা ইচ্ছা কোনোটিই তাদের ছিল না। তবু মা তাদের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে রইলেন। কিছুদিন তিনি এক ভাইয়ের বাড়িতে থাকেন, তারপর যান অন্য ভাইয়ের বাসায়। মামারা ধরেই নিলেন মা তার জীবনটা এভাবেই পার করবেন। তারা মার সঙ্গে কুৎসিত গলায় ঝগড়া করেন, গালাগালি করেন। মা নির্বিকার। আমার বয়স যখন 5 হলো, তখন আমাকে বললেন, রূপা, তোকে তো এখন একটা স্কুলে দিতে হয়। ঘুরে ঘুরে জীবন পার করলে তো হবে না, আমাকে থিতু হতে হবে। আমি এখন একটা বাসা ভাড়া নেব, সম্ভব হলে একটা বাড়ি কিনে নেব। আমি বললাম, টাকা পাবো কোথায়? মা বললেন, টাকা আছে, তোর বাবা একটা পয়সাও খরচ করিনি, জমা করে রেখেছি। বাবা বিদেশি এক দূতাবাসে চাকরি করতেন। চাকরিকালীন সময়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যান বলে ইন্স্যুরেন্স থেকে এবং দূতাবাস থেকে বেশ ভালো টাকাই পেয়েছিলেন। মা সেই টাকার অনেকখানি খরচ করে নয়াটোলার দোতলা এক বাড়ি কিনে ফেললেন। বেশ বড় বাড়ি, প্রায় 1 বিঘা জমি নিয়ে বাড়ি। একতলা দোতলা মিলে অনেকগুলি ঘর। ভেতরের দিকে 2টো আম গাছ, একটা সজনে গাছ, একটা কাঁঠাল গাছ। বাড়ি পুরনো হলেও সব মিলিয়ে খুব সুন্দর। একতলাটা 5,000 টাকায় ভাড়া হলো। আমরা থাকি দোতলায়, পাঁচিল দিয়ে ঘেরা বাড়ি। মা সেই পাঁচিল আরো উঁচু করলেন, ভারী গেট করলেন, একজন দারোয়ান রাখলেন। আমাদের নতুন জীবন শুরু হলো। নতুন জীবন অনেক আনন্দময় হওয়া উচিত ছিল। মামাদের ঝগড়া, গালাগালি নেই, অভাব অনটন নেই। এত বড় দোতলায় আমরা 2জন মাত্র মানুষ। বাড়িটাও সুন্দর। দোতলায় রেলিং দেওয়া টানা বারান্দাও আছে। আমার খেলার সঙ্গী সাথীও আছে। একতলা ভাড়াটের আমার বয়সী 2টি যমজ মেয়ে আছে। মজার ব্যাপার হচ্ছে, আমাদের নিজস্ব বাড়িতে আমার ভয়াবহ জীবন শুরু হলো।
মা সারাক্ষণ আমাকে আগলে রাখেন, নিজে স্কুলে নিয়ে যান। যে 4 ঘন্টা স্কুল চলে মা মাঠে বসে থাকেন। ছুটি হলে আমাকে নিয়ে বাসায় ফেরেন। দুপুরে খাবার পরেই আমাকে আমার ঘরে আটকে দেন, ঘুমোতে হবে। বিকেলে যদি বলি মা নিচে খেলতে যাই, তিনি গম্ভীর মুখে বলেন, না, দোতলা বারান্দায় বসে খেলো। খেলার জন্য নিচে যেতে হবে কেন? নিচে গেলে কি হবে মা? তুমি নিচে গেলে আমি এখানে একা একা কি করব? আসল কথা হচ্ছে মার নিঃসঙ্গতা। আমি তার একমাত্র সঙ্গী। সেই সঙ্গী তিনি এক মুহূর্তের জন্য চোখের আড়াল করবেন না। দিনের পর দিন রাগারাগি করেছি, কান্নাকাটি করেছি, কোনো লাভ হয়নি। কতবার বলেছি, মা সবাই কত জায়গায় বেড়াতে যায়, চলো আমরাও যাই, বেরিয়ে আসি। কোথায় যাবে? চলো কক্সবাজার যাই। না। তাহলে চলো অন্য কোথাও যাই। ঢাকার বাইরে যেতে আমার ইচ্ছে করে না। ঢাকার ভেতরেই কোথাও চলো যাই। কোথায় যেতে চাস? মামাদের বাড়ি। না। বাবার দেশের বাড়িতে যাবে মা? বড় চাচা তো লিখেছেন যেতে। সেই চিঠি তুমি পড়েছ? হ্যাঁ। কেন পড়লে? আমি বলিনি আমার কাছে লেখা কোনো চিঠি তুমি পড়বে না? বলেছি না বলিনি? বলেছ। তাহলে কেন পড়েছ? আর পড়বো না মা। এইভাবে বললে হবে না। চেয়ারের উপর উঠে দাঁড়াও, কানে ধরো, কানে ধরে বলো, আর পড়বো না। মার চরিত্রে অস্বাভাবিকতার বীজ আগে থেকেই ছিল। যত দিন যেতে লাগলো তত তা বাড়তে লাগলো। মানুষের মানিয়ে চলার ক্ষমতা অসাধারণ। আমি মার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করতে লাগলাম এবং চলতেও লাগলাম। নিজের মনে থাকি, প্রচুর গল্পের বই পড়ি। মাঝে মাঝে অসহ্য রাগ লাগে, সেই রাগ নিজের মধ্যে রাখি, মাকে জানতে দিই না। আমার বয়স অল্প হলেও আমি ততদিনে বুঝে গেছি আমিই মার একমাত্র অবলম্বন। তার সমস্ত জগৎ, সমস্ত পৃথিবী আমাকে নিয়েই। মাঝে মাঝে মা এমন সব অন্যায় করেন যা ক্ষমার অযোগ্য। আমি সে অপরাধও ক্ষমা করে দিই। একটা উদাহরণ দিই, আমি সেবার ক্লাস 9-এ উঠেছি। যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের ফেয়ারওয়েল হচ্ছে। ফেয়ারওয়েলে নাটক করতে হবে। আমাকে নাটকে একটা পার্ট দেয়া হলো। আমার উৎসাহে সীমা রইল না। মাকে কিছুই জানালাম না, জানালে মা নাটক করতে দেবেন না। মা জেনে গেলেন, গম্ভীর হয়ে রইলেন, কিছু বললেন না। আমি মাকে সহজ করার অনেক চেষ্টা করলাম, মা সহজ হলেন না। যেদিন নাটক হবে তার আগের রাতে খাবার টেবিলে মা প্রথমবারের মতো বললেন, তোমাদের নাটকের নাম কি? আমি উৎসাহের সঙ্গে বললাম, হাসির নাটক মা, নাম হচ্ছে 2 দুগুণে 15, দম ফাটানো হাসির নাটক। তোমার চরিত্র কি? আমি হচ্ছে বড় বোন, পাগলাটে ধরনের মেয়ে। তাকে যে কাজটি করতে বলা হয় সে সবসময় তার উল্টো কাজটি করে। তারপর খুব অবাক হয়ে বলে, ওহ মাই গড, এটা কি করলাম? আমার অভিনয় খুব ভালো হচ্ছে মা। আমাদের বড় আপা গতকালই আমাকে ডেকে নিয়ে বলেছেন, আমার ভেতরে অভিনয়ের জন্মগত প্রতিভা আছে, চর্চা করলে আমি খুব নাম করব। মা, তুমি কি নাটকটা দেখবে? না। দেখতে চাইলে দেখতে পারো, এই অনুষ্ঠানে গার্ডিয়ানরা আসতে পারবেন না। তবে বড় আপা বলেছেন যারা অভিনয় করছে তাদের মারা ইচ্ছে করলে আসতে পারবেন। তুমি যাবে মা? চলো না প্লিজ। মা শুকনো গলায় বলল, দেখি। তুমি গেলে আমি অসম্ভব খুশি হব মা। অসম্ভব 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 খুশি হব। এত খুশি হব যে চিৎকার করে কাঁদবো। মা কিছু বললেন না। আমার মনে ক্ষীণ আশা হলো মা হয়তো যাবেন। আনন্দে সারা রাত আমি ঘুমোতে পারলাম না। তন্দ্রা মতো আসে, আবার তন্দ্রা ভেঙে যায়। কি যে আনন্দ! ভোরবেলা দরজা খুলে বেরোতে গিয়ে দেখি দরজা বাইরে থেকে তালা বন্ধ। আমি চেঁচিয়ে ডাকলাম, মা, মা, মা। মা এলেন। আমি চেঁচিয়ে বললাম, তালা বন্ধ করে রেখেছো কেন মা? মা শীতল গলায় বললেন, আমি অনেক চিন্তা করে দেখলাম তোমার অভিনয় করা ঠিক হবে না। কি বলছো তুমি মা? যা সত্যি তাই বলছি। স্কুলে আপারা কি মনে করবে মা? আমি না গেলে নাটক হবে না। না হলে না হবে। নাটক এমন কিছু বড় জিনিস না।
পরে যখন স্কুলে যাব ওদের আমি কি বলবো? বলবি অসুখ হয়েছিল, মানুষের অসুখ হয় না। আমি কাঁদতে কাঁদতে বললাম, ঠিক আছে মা, আমি স্কুলে যাব না, তুমি তালা খুলে দাও। তালা সন্ধ্যার সময় খুলবো। আমি যাচ্ছি না দেখে স্কুলের এক আপা আমাকে নিতে এলেন। মা তাকে বললেন, মেয়েটা অসুস্থ, খুবই অসুস্থ, সে মামার বাড়িতে আছে। একবার ভাবলাম চিৎকার করে বলি, আপা, আমি বাড়িতেই আছি, মা আমাকে তালা বন্ধ করে রেখেছে। পর মুহূর্তেই মনে হলো থাক। মা তালা খুললেন সন্ধ্যাবেলায়। তাকে কিছুমাত্র লজ্জিত বা দুঃখিত মনে হলো না। শুধু রাতে আমার সঙ্গে ঘুমোতে এসে আমাকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। কান্না দেখে আমি মার অপরাধ ক্ষমা করে দিলাম। আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখন মা আরো একটি বড় ধরনের অপরাধ করলেন। আমাদের একতলায় তখন নতুন ভাড়াটে, তাদের বড় ছেলের নাম আবির। ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স পড়েন। লাজুক স্বভাবের ছেলে, কখনো আমার দিকে চোখ তুলে তাকান না। যতবার আমার সঙ্গে দেখা হয় তিনি লজ্জায় লাল হয়ে যান। আমি ভেবে পাই না আমাকে দেখে উনি এত লজ্জা পান কেন। আমি কি করেছি? আমি তো তার সঙ্গে কথাও বলি না, তার দিকে তাকাইও না। একদিন সন্ধ্যাবেলা চায়ের কাপ হাতে নিয়ে ছাদে গিয়েছি। দেখি উনি ছাদে হাঁটাহাঁটি করছেন। আমাকে দেখে চমকে উঠে বললেন, আমার বাবা আমাকে আপনাদের এই ছাদটা দেখতে পাঠিয়েছেন, এই জন্য ছাদে এসেছি, অন্য কিছু না। আমি বললাম, ছাদ দেখতে পাঠিয়েছেন কেন? আমার বোনের মেয়ে হয়েছে, এই বাসায় ওর আকিকা হবে। বাবা বললেন, ছাদে প্যান্ডেল করে লোক খাওয়াবেন যদি ছাদটা বড় হয়। ছাদটা কি বড়? বড় না, তবে খুব সুন্দর। আমি যদি কিছুক্ষণ ছাদে থাকি আপনার মা কি রাগ করবেন? না, রাগ করবে কেন? ওকে দেখলে মনে হয় আমার উপর উনি খুব রাগ করে আছেন। আমার কেন জানি মনে হয় উনি আমাকে সহ্য করতে পারেন না। আমি হাসতে হাসতে বললাম, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, মা শুধু আমার উপর রাগ করেন, আর কারো উপর রাগ করেন না। তিনি বললেন, আপনি যে এতক্ষণ ছাদে আছেন, আমার সঙ্গে কথা বলছেন, এটা জানতে পারলে আপনার মা খুব রাগ করবেন। রাগ করবেন কেন? আর আপনি আমাকে আপনি আপনি করছেন কেন? শুনতে বিশ্রী লাগছে। আমি আপনার ছোট বোন মীরার চেয়েও বয়সে ছোট, আমাকে তুমি করে বলবেন। মনে হলো আমার কথা শুনে তিনি খুব ঘাবড়ে গেলেন। আমার দারুণ মজা লাগলো। উনি অনেকক্ষণ চুপচাপ থেকে বললেন, আপনি কি মানে তুমি কি রোজ ছাদে এসে চা খাও? হ্যাঁ, হেঁটে হেঁটে চা খেতে আমার খুব ভালো লাগে। হেঁটে হেঁটে চা খাই আর নিজের সঙ্গে গল্প করি। নিজের সঙ্গে গল্প করো মানে? আমার তো গল্প করার কেউ নেই, এই জন্য নিজের সঙ্গে গল্প করি। আমি একটা প্রশ্ন করি, আবার আমি উত্তর দিই। আচ্ছা, আপনি চা খাবেন? আপনার জন্য চা নিয়ে আসবো? না না না। এরকম চমকে উঠে না না করছেন কেন? আপনার জন্য আলাদা করে চা বানাতে হবে না। মা একটা বড় টিপটে চা বানিয়ে রেখে দেন, একটু পরপর চা খান। আমি সেখান থেকে ঢেলে এক কাপ চা নিয়ে আসবো। আপনি আমার মতো হাঁটতে হাঁটতে চা খেয়ে দেখুন, আপনার ভালো লাগবে। ইয়ে, তাহলে 2 কাপ চা আনো, দুজনে মিলে খাই। তোমার মা জানতে পারলে আবার রাগ করবে না তো? না, রাগ করবেন না। আমি ট্রেতে করে 2 কাপ চা নিয়ে ছাদের সিঁড়ির দিকে যাচ্ছি। মা ডাকলেন, বুড়ি, এদিকে আয়। কি ব্যাপার, চা কার জন্য নিয়ে যাচ্ছিস? আমি মার কথা বলার ভঙ্গিতে ভয়ানক চমকে উঠলাম। কি ভয়ঙ্কর লাগছে মাকে, হিংস্র কোনো পশুর মতো দেখাচ্ছে। তার মুখে ফেনা জমে গেছে, চোখ টকটকে লাল। তুই কি আবির ছেলেটির জন্য চা নিয়ে যাচ্ছিস? হ্যাঁ। এতক্ষণ কি ছাদে তার সঙ্গে ছিলি? হুম। ও কি তোর হাত ধরেছে? আমি হতভম্ব হয়ে বললাম, এসব কি বলছো মা? হ্যাঁ কি না? মা, আমি শুধু দু একটা কথা। শোন, শোন বুড়ি, তুই এখন আমার সঙ্গে নিচে যাবি। ওই বদছেলের মাকে তুই বলবি আপনার ছেলে আমার গায়ে হাত দিয়েছে। আমি ওই বদছেলেকে শিক্ষা দেব, তারপর বাড়ি থেকে তাড়াবো। কাল দিনের মধ্যে এই বদ পরিবারটাকে বাড়ির বাইরে বের করে দিতে হবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, এসব তুমি কি বলছো মা? মা হিস হিস করে বললেন,
আমি যা বললাম তা যদি না করিস আমি তোকে খুন করব। আল্লাহর কসম আমি তোকে খুন করব। আয় আমার সঙ্গে, আয় বললাম, আয়। আমি কাঁদতে কাঁদতে মার সঙ্গে নিচে গেলাম। মা আবিরের মাকে কঠিন গলায় বললেন, আপনার ছেলে আমার মেয়ের গায়ে হাত দিয়েছে, আপনার ছেলেকে ডেকে আনুন, এর বিচার করুন। ছেলের মা হতভম্ব হয়ে বললেন, আপা, আপনি এসব কি বলছেন? আমার ছেলে এরকম নয়, আপনি ভুল সন্দেহ করছেন। আবির এমন নোংরা কাজ কখনো করবেন না। আপনি আপনার ছেলেকে ডেকে আনুন, আমি তার সামনেই কথা বলবো। উনি এসে দাঁড়ালেন। লজ্জায় ভয়ে বেচারা এতটুকু হয়ে গেছে, অবাক হয়ে তাকিয়েছে আমার দিকে। মা বললেন, বুড়ি, বল, বল তুই, এই বদ ছেলে কি তোর গায়ে হাত দিয়েছে? সত্য কথা বল, সত্য কথা না বললে তোকে খুন করে ফেলবো। বল, এই ছেলে কি তোর গায়ে হাত দিয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, হ্যাঁ দিয়েছে। বুকে হাত দিয়েছে কিনা বল, দিয়েছে বুকে হাত? হ্যাঁ। মা কঠিন গলায় বললেন, আপনি নিজের কানে শুনলেন আমার মেয়ে কি বলল। এখন ছেলেকে শাস্তি দিবেন বা দেবেন না সেটা আপনাদের ব্যাপার। আমার কথা হলো, আগামীকাল দুপুরের আগে আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আমি এক পলকের জন্য তাকালাম আবির ভাইয়ের দিকে। তিনি পলকহীন চোখে আমার দিকেই তাকিয়ে আছেন। সেই চোখে রাগ, ঘৃণা বা দুঃখ নেই, শুধুই বিস্ময়। তারপর দিন দুপুরে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেলেন। রাতে মা আমার সঙ্গে ঘুমোতে এসে আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলেন। আমি মনে মনে বললাম, মা, আমি তোমাকে ক্ষমা করতে চেষ্টা করছি, পারছি না। তুমি এমন করে কেঁদো না মা, আমার কষ্ট হচ্ছে, এমনিতেই অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট দিও না। প্রথম পর্যায়ে লেখা এই পর্যন্তই। তারিখ দেওয়া আছে, সময় লেখা রাত 2:15। সময় নিচে লেখা, একটানা অনেকক্ষণ লিখলাম, ঘুম পাচ্ছে, এখন ঘুমোতে যাব। মা আমার বিছানায় এসে শুয়েছেন। আজ সারাদিন হাঁপানি কষ্ট পেয়েছেন, এখন সম্ভবত হাঁপানিটা কমেছে, আরাম করে ঘুমোচ্ছেন। আজ সারাদিন মার নামাজ কাজা হয়েছে, ঘুম ভাঙলে কাজা নামাজ শুরু করবেন, রাত পার করে দেবেন নামাজে। কাজেই মার ঘুম না ভাঙিয়ে খুব সাবধানে বিছানায় যেতে হবে। মিসির আলী তার নোটবই বের করে পয়েন্ট নোট করতে বসলেন। পয়েন্ট একটি, মেয়েটির মার চরিত্রে যে অস্বাভাবিকতা আছে তা মেয়ের মধ্যেও চলে এসেছে। মেয়ে নিজে তা জানে না। সে নিজেকে যতটা স্বাভাবিক ভাবছে তত স্বাভাবিক সে নয়। একটি স্বাভাবিক মেয়ে তার মৃত বাবার জন্য অনেক বেশি ব্যস্ততা দেখাতো। এত বড় একটি লেখার কোথাও সে বাবার নাম উল্লেখ করেননি। এমন না যে বাবার নাম তার অজানা। মা সম্পর্কে রূপবতী শব্দটা সে ব্যবহার করেছে, বাবা সম্পর্কে কিছুই বলেনি। তার মা এত বড় একটা কাণ্ড করার পরেও মার কষ্টটাই তার কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে। নিজেকে সে মার কাছ থেকে আলাদা করতে পারছে না। এর ফলাফল সাধারণত শুভ হয় না। এত বড় ঘটনার পরেও যে মার কাছ থেকে নিজেকে আলাদা করতে পারছে না, সে আর কোনোদিনও পারবে না। গল্পের ডালি চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের লেখা অনিশ এর দ্বিতীয় পর্ব। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, নিয়মিত এমন গল্প শুনবার জন্য কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। নিজে বই পড়ার পাশাপাশি অন্যকেও বই পড়তে উদ্বুদ্ধ করবেন। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।